বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির অবস্থা এখনও সংকটাপন্ন বললেন ডাক্তার আহাদ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল SGH-এ চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। আজ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এই সব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ। এরপর জানাবো আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 25 তারিখ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব, কিন্তু এইখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সেদিন কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না, কারণ এয়ারপোর্টে গেলে একটা হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে এরা সব বাংলাদেশি, এতে দেশের সুনাম নষ্ট হবে। এদিকে দেশে ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি চলছে বললেন নাহিদ ইসলাম। দেশে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মোটর থেকে শহীদ মিনার পর্যন্ত র্যালি শেষে বক্তৃতাকালে এমন মন্তব্য করেছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ 90% মুসলিমদের দেশ। এখানে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করা তাদের সহযোগীরা বাদে বিএনপি, জামাত ইসলাম ও এনসিপি সহ বাকি সব দলই বাংলাদেশের মুসলমানদের সঙ্গে তাদের স্বার্থ রক্ষায় কাজ করছে। এখানে ধর্মের নামে ভোট চাওয়ার কোনো যুক্তি আসে না। এবারে জানাবো আসন সমঝোতা নিয়ে ব্যস্ত জামাত সহ 8 দলের নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন প্রতি একক প্রার্থী চূড়ান্ত করছে জামাত ইসলাম সহ 8 দল। আসন সমঝোতা নিয়ে পারস্পরিক আলোচনা সহ দফায় দফায় বৈঠক করছে লিয়াজো কমিটির নেতারা। বেশ কিছু মৌলিক নীতির আলোকে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শীঘ্রই একক প্রার্থী চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এবং সর্বশেষ জানাবো সিডনির বন্ডি বিচে হামলাকারী ভারতীয় নাগরিক। অস্ট্রেলিয়ার সিডনি বন্ডি সমুদ্র সৈকতে সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় জড়িত 2 হামলাকারী একজন ভারতের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহত ব্যক্তির নাম সাজিদ আকরাম, বয়স 50। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের বাসিন্দা। ভারতীয় পুলিশের বরাতেই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির অবস্থা এখনও সংকটাপন্ন বললেন ডাক্তার আহাদ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে SGH চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। আজ দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ। ডাক্তার আব্দুল আহাদ জানিয়েছেন, ওসমান হাদি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশটি নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইসকেমিক পরিবর্তন এবং ইডেমা কমেনি, ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট টাইম উইন্ডো কেউই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর থেকেই নিউরোসার্জারি এবং ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করে। নেওয়ার পর করা ব্রেনের সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইসকেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে।
পাশাপাশি ব্রেনে ফোলা বা ইডেমা এখনও বিদ্যমান। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে। এই ব্যাপারটি নিয়ে আমরা বলতে গেলে শরীফ ওসমান হাদী তিনি আসলে বেঁচে ফিরবেন কিনা সেটি সন্দেহের বিষয়, কারণ তাকে যেভাবেই দুষ্কৃতকারীরা আসলে গুলি করেছে সেখান থেকে মানুষের ফেরত আসার সম্ভাবনা খুবই কম। ফেরত আসার ব্যাপারটি অত্যন্ত ভয়াবহ। আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২৫ তারিখ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এইখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা সেদিন কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না, কারণ এয়ারপোর্টে গেলে একটা হট্টগোল তৈরি হতে পারে। মানুষ জানবে এরা সব বাংলাদেশি, দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এমন কথা বলেন। তারেক রহমান বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে আমি দীর্ঘ ১৮ বছর ছিলাম। এই দীর্ঘ সময় বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি রয়ে গেছে। আপনাদের সাথে বহু সুখ দুঃখ শেয়ার করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সেদিন এয়ারপোর্টে না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের মানুষের স্বার্থকে সম্মানের প্রতি মর্যাদায় রাখবে, এবং আর আমার মানা করা সত্ত্বেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়ে উপস্থিত হবেন এবং তারা দলটাকে বিপদে ফেলার চেষ্টা করবেন। বাংলাদেশের মানুষ, এত মানুষ রয়েছে এই দেশে, যদি এদেশের সরকার বিষয়টি বুঝতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বিরুদ্ধে কোনো পানিশমেন্ট নিতে পারে। সুতরাং আপনারা এয়ারপোর্টে কেউ যাবেন না। দেশে ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি চলছে, বললেন নাহিদ ইসলাম। দেশে বর্তমানে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। যেসব ব্যক্তিরা এসব ভোট চাইছেন তারা মূলত বাংলাদেশকে ওন করেন না, তারা ধর্মের অপব্যাখ্যা করে তারা দেশের অভ্যন্তরে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তাদের ব্যাপারটি আরও বেশি ভাবতে হবে। দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি হতে না পারে। একদল মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে ভোট চাইছে, আর এক দল হচ্ছে তারা ধর্মের কথা বলে নানা রকম ব্যাপার সামনে নিয়ে আসছে এবং তারা দেশটাকে তাদের মতমতো সেভাবেই চালানোর চেষ্টা করছে। এদের ব্যাপারে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে এসব বিষয় নিয়ে ভাবতে হবে। দেশের প্রতিটি মানুষকে নিয়ে ভাবতে হবে। কোনো ধর্মের ভিত্তি নয় বা স্বাধীনতার ভিত্তি নয়, বরং যে যোগ্য ব্যক্তি তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে যে ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি চলছে সেটি বন্ধ করতে হবে। বাংলাদেশে ৯০% মুসলিম দেশ। এদেশে ধর্মকে ব্যবহার করে যদি ভোট চাওয়া হয় সেটি কোনোভাবেই কাম্য নয়। আসন সমঝোতা নিয়ে ব্যস্ত জামাত-সহ ৮ দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন প্রতি একক প্রার্থী চূড়ান্ত করছে জামাত ইসলামী সহ ৮ দল। আসন সমঝোতা নিয়ে পারস্পরিক আলোচনা সহ দফায় দফায় বৈঠক হয়েছে। তাদের লিয়াজো কমিটির নেতারা বেশ কিছু মৌলিক নীতির আলোকে প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ চলছে। শীঘ্রই একক প্রার্থী চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছে। এদিকে তফসিল এর পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রকাশ্যে প্রচারমূলক কাজ থেকে বিরত রয়েছে ৮ দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে নিজ নিজ দলীয় এবং প্রার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি, ঘরোয়া কার্যক্রম চলছে বলে জানা গেছে। বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আসন্ন নির্বাচন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস বাংলাদেশ, খেলাফতে মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। গত ৮ই ডিসেম্বর ৮ দলের লিয়াজো কমিটির বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের বলেছিলেন, এখন ভোটকেন্দ্রিক আলোচনা চলবে, আসন নিয়ে আলোচনা শুরু হবে, প্রার্থী বাছাই এবং চূড়ান্তর কাজ শুরু হবে ৯ জানুয়ারি। আশা করি আমরা ঐক্যমতে পৌঁছে ৩০০ আসনে প্রার্থী ঠিক করতে পারব। তিনি আরও বলেন, প্রত্যেক আসনে ৮ থেকে ৮ দলের পক্ষ থেকে একজন প্রার্থী থাকবে, এটা আমাদের আগেই ঘোষণা ছিল।
এখানে কোনো জোটের নাম থাকবে না, দেশপ্রেমিক ঐক্যের প্রতীকেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানায় এসব বিষয় নিয়ে কাজ করার জন্য।